আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজেট সেগমেন্টের একটি ফোন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আর সেই ডিভাইসটি হচ্ছে মোটো G85 5G। প্রথমত আমরা এখনকার প্রেক্ষাপটে একটি মোবাইল ডিভাইস কিনতে গেলে সবার প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে কেমন হবে, ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন হবে, প্রসেসর ওয়াইজ পারফরমেন্স ঠিক রয়েছে কিনা, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, কত ওয়াটের ফাস্ট চার্জার থাকছে এবং গেমিং পারফরমেন্স কেমন হবে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এবং এই সম্পূর্ণ প্যাকেজ যদি হয় বাজেটের ভেতরে অর্থাৎ বাজেট ফোনে, তাহলে তো আর কথাই নেই। তো আজকে মোটামুটি G85 ফোনটি সেই সবগুলোর দিক আমরা দেখে আসব। অর্থাৎ এই ফোনটিতে কি কি রয়েছে, এই ফোনটি এই মুহূর্তে কেনা ঠিক হবে কিনা তার সম্পূর্ণ ডিটেল আলোচনা করব এবং রিভিউ দিব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকছে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মেন ভিডিওতে জাম্প করা যাক। মোটোরোলা G85 5G এই ফোনটি মূলত মোটোরোলা G84 এর সাকসেসর এবং 2024 সালের জুন মাসে এটিকে রিলিজ করা হয়। আর রিলিজ করার পর থেকে বেশ বাজারে সাড়া ফেলতে সক্ষম হয়েছে এই ডিভাইসটি। তো মূলত কি কি জিনিসের জন্য এই ডিভাইসটি এতটা পপুলারিটি পেয়েছে বা এতটা ভালো হয়েছে সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের বক্সের উপরে মেনশন করা রয়েছে মোটো G85 5G এবং এখানে মোটোরোলার ব্র্যান্ডিং। এই পাশে তারা লিখেছে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং এবং নিচের সাইডে ফোনের ডিটেল দেওয়া রয়েছে। এই সাইডে রয়েছে হ্যালো মোটো এবং নিচে কিছু জিনিস মেনশন করা রয়েছে, যেমন কোয়ালকমের প্রসেসর, ডলবি অ্যাটমসের সাপোর্ট, তারপর সয়া ইঙ্ক পেইন্টেড উইথ অর্থাৎ যে কালার তারা ইউজ করেছে সেই কালার মেনশন করা রয়েছে এখানে। এবং এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যেটি লাইটা 600 ক্যামেরা উইথ ওআইএস অর্থাৎ সনির একটি সেন্সর তারা ইউজ করেছে। এবং এখানে ডিসপ্লে হিসেবে 16.94 সেন্টিমিটার এন্ডলেস এজ পিওলেড ডিসপ্লে তারা এটিকে মেনশন করছে। তো আমরা বক্স ওপেন করে নিব। বক্স ওপেন করার পরে এখানে প্রথমেই তারা ফোনটি দিয়েছে। তো ফোনটি আমরা এখানে রাখবো এবং এখানে আরও একটি বক্স রয়েছে। বক্সের ভেতরে রয়েছে কিছু জিনিস, সিম ইজেক্টর টুলস, ডিসপ্লের আসলে যে প্রোটেক্টর রয়েছে, প্রোটেক্টর লাগানোর সময় যদি কোনো ডাস্ট লেগে যায় বা ডাস্ট ঢুকে যায় বা ইউভি প্রোটেক্টর লাগানোর সময় যে স্পিকার গ্রিল রয়েছে সেখানে দেওয়ার জন্য টেপ দিয়েছে তারা। এরপরে আরও একটি কাগজ রয়েছে, তো এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল। তো যাই হোক, এগুলোর প্রয়োজন নেই আমাদের কাছে, আর কিছু নেই এর মধ্যে। আর বক্সে একটি চার্জার রয়েছে, যেটি মূলত 33 ওয়াটের একটি চার্জার এবং একটি USB A to USB C টাইপ কেবল রয়েছে এখানে। এরপর বক্সটিকে সাইডে রাখবো এবং এই হচ্ছে আমাদের ফোন। মূলত ফোনটিকে আমরা খুলে নেব। তো ফোনটি মূলত ব্যাক কভারের সাথে আসে, তো ব্যাক কভারটি আমরা খুলে পাশে রাখবো। একটি সিলিকন কেস তারা ফ্রি দিয়ে দিয়েছে ফোনের সাথে এবং আমাদের হাতের ফোনটি অলিভ গ্রিন কালার, যেটি ক্যামেরায় আসলে কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু বাস্তবে দেখতে যথেষ্ট ভালো। এবং ব্যাক ফিনিশটা কিন্তু আসলে খুবই সফট ফিনিশ রয়েছে, ধরে অনেক মজা পাওয়া যায় এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে যথেষ্ট হ্যান্ড অন ফিল বা গ্রিপ ভালো পাবেন। এবং সাইডে খেয়াল করলে দেখবেন সাইডে কিন্তু একদম প্লেন না, সাইডেও একটি টেক্সচার দেওয়া রয়েছে, যার কারণে হাতে ধরে বা হাত থেকে স্লিপ করার কোনো অপশন নেই। তো ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। একটি কার্ভ ডিসপ্লের ফোন হিসেবে প্রোটেকশন আসলেই খুবই জরুরি জিনিস, আর গরিলা গ্লাস 5 যথেষ্ট ডিসেন্ট স্ট্রং একটি প্রোটেকশন। আর ওপরের দিকে রয়েছে স্পিকার গ্রিল এবং একটি ফ্রন্ট ক্যামেরা। নিচের দিকে আসলে দেখা যাবে এখানে রয়েছে স্পিকার এবং এখানে USB টাইপ সি পোর্ট এবং একটি মাইক্রোফোন হোল এবং তার পাশে রয়েছে সিম ট্রে। এবং সিম ট্রে ভেবে কেউ এখানে আসলে যদি সিম ইজেক্টর টুল ঢুকিয়ে দেন তাহলে কিন্তু মাইক্রোফোন ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মনে রাখবেন, বাম সাইডে আপনারা সিম ইজেক্টর টুল ঢুকাবেন তাহলে সিম ট্রে বের হয়ে আসবে। এবং ওপরের সাইডে দেখবেন এখানে ডলবি অ্যাটমসের লোগো দেওয়া রয়েছে, অর্থাৎ ডলবি অ্যাটম সাউন্ড সাপোর্টেড।
আর এখানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক দেওয়া হয়েছে, যেটি যথেষ্ট ভালো আমার মনে হয়েছে এই বাজেট সেগমেন্টে। যদিও কোনো এখানে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকছে না, বাট আসলে তারা চাইলে দিতে পারতো হয়তোবা। এবং ব্যাক সাইডে এখানে রয়েছে মোটোরোলার লোগো এবং রেয়ারে রয়েছে 2টি ক্যামেরা সেটআপ। এবং এখানে দেখতে পারবেন লেখা রয়েছে 50 মেগাপিক্সেল OIS 1.8 UM কোয়াড পিক্সেল ক্যামেরা। আর রাইট সাইডটা একদম ক্লিন রাখা হয়েছে, জাস্ট এখানে ভলিউম রোকার এবং এখানে পাওয়ার বাটন রয়েছে। এবং লেফট সাইড সম্পূর্ণ প্লেন রাখা হয়েছে, এখানে কোনো কিছুই দেওয়া হয়নি। এবং এই ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিকে আমরা পাওয়ার করে নিব এবং ডিসপ্লে কোয়ালিটি রিয়েলি যদি বলি খুবই সুন্দর এবং কালারফুল পাঞ্চি একটি ডিসপ্লে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। তারা এখানে ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড ছিল যথেষ্ট অ্যাকুরেট এবং কোনো মিস রিডিং আমি খেয়াল করিনি। এবং ডিসপ্লে সঠিকভাবে 120 হার্জ পুশ করতে পারছিল এবং ডে লাইটেও কোনো ধরনের ভিজিবিলিটি ইস্যু বা কোনো কিছু হয়নি। যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন খুবই ভালো হওয়ার কারণে কন্টেন্ট কনজাম্পশন যথেষ্ট ভালো হবে। এই ফোনটির ইউআইতে তারা ইউজ করেছে হ্যালো ইউআই, যেটি মোটোরোলার নিজস্ব ইউআই, যথেষ্ট স্টক এবং কোনো ধরনের ব্লুটুয়ার বা আলতু ফালতু কোনো অ্যাপস প্রিলোডেড নেই বললেই চলে। আমি সেরকম কোনো অ্যাপস পাইনি। এবং যদি স্টেরিও স্পিকারের সাপোর্ট বলি তাহলে যথেষ্ট ডিসেন্ট এবং বেশ লাউড সাউন্ড দিচ্ছিল। আসলে এর থেকে বেশি সাউন্ড একটি ফোনের কাছ থেকে আশা করাটাও কেমন ব্যাপার, কারণ একটি ফোন ভাই একটি ছোট্ট ডিভাইস, এখান থেকে আর কতটাই সাউন্ড দিবে। বাট এই ডিভাইসটি থেকে যথেষ্ট ভালো সাউন্ড আমরা পেয়েছি এবং যেটি যথেষ্ট ক্লিয়ার ছিল। এই ফোনটির ওয়েট রয়েছে 185 গ্রামের আশেপাশে, এখানে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ 184.8, 185 গ্রামই বলা যায়। এবং যার ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো ছিল, যার কারণে হাতে নিয়ে কোনো ধরনের হেজিটেশন ফিল হবে না, হাতে নিয়ে কোনো ধরনের আনইজিনেস আসবে না। কিন্তু আমার সাজেশন থাকবে ডিসপ্লেতে যতই প্রোটেকশন থাক, এটি একটি কার্ভ ডিসপ্লের ফোন, সেহেতু এখানে অবশ্যই একটি প্রোটেক্টর ইউজ করার সাজেশন থাকছে। নেটওয়ার্ক টেকনোলজি হিসেবে তারা এই ডিভাইসটিতে ইউজ করেছে 5G, যাতে রয়েছে ওয়াইড ব্যান্ডের সাপোর্ট। আর এই ফোনটির বডি 7.6 মিলিমিটার থিকনেস হওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক স্লিম এবং হাতে ধরে হ্যান্ডস অন ফিলও যথেষ্ট ভালো। এবং এই ফোনটি বেশ লাইট ওয়েট হওয়ার কারণে, অর্থাৎ 185 গ্রামের আশেপাশে এই ফোনটির ওয়েট রয়েছে, যার কারণে হ্যান্ডস অন ফিল এবং অনেকক্ষণ হাতে ধরে রাখলেও সেরকম প্রবলেম ফেস হয় না। আর ব্যাক সাইড যেহেতু লেদার ফিনিশ দেওয়া রয়েছে, যদিও আপনারা জানেন এটি আসলে প্লাস্টিক বা আর্টিফিশিয়াল লেদার, তো সেহেতু হ্যান্ডস অন ফিল বেশ ভালো আর ফিঙ্গারপ্রিন্ট ধরার কোনো চান্সেস নেই। এবং যেহেতু এটি প্লাস্টিক এবং ফ্রন্ট সাইড গ্লাস, তো ওভারঅল হ্যান্ডস অন ফিলটা বেশ ভালো। আর সাইডে যে ফ্রেমটা ইউজ করা হয়েছে সেটিও প্লাস্টিক হওয়ার কারণে, এবং এটি নর্মাল কোনো প্লাস্টিক না, এর উপর দিয়ে একটি ফিনিশড রয়েছে, জাস্ট মনে হচ্ছে হাতে বাজছে এরকম কিছু, বাট এটি গ্রিপ করার জন্য যথেষ্ট ভালো। এবং ফ্রন্ট গ্লাস রয়েছে, যাতে রয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এবং প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে ব্যাক সাইডে ভেগান লেদার ইউজ করেছে, যা আসলে সিলিকন পলিমার অথবা আর্টিফিশিয়াল লেদারও বলতে পারেন। সিম হিসেবে এখানে তারা হাইব্রিড সিম স্লট ব্যবহার করেছে, যাতে আপনারা দুটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং তারা ক্লেম করছে এখানে একটি সিমও ব্যবহার করতে পারবেন, অথবা দুইটি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, অথবা একটি সিম এবং একটি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। ডিসপ্লে সেকশনে তারা এখানে 6.67 ইঞ্চের POLED ডিসপ্লে ইউজ করেছে, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে এবং 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে প্যানেল তারা ব্যবহার করেছে, যাতে ব্রাইটনেস থাকছে 1600 নিটস পিক ব্রাইটনেস এবং রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। অর্থাৎ এখানে আপনারা 4K এর সাপোর্ট পাচ্ছেন না, সর্বোচ্চ HD অর্থাৎ 1080 পিক্সেলের সাপোর্ট রয়েছে। 4K এর সাপোর্ট না থাকলেও এখানে মাল্টিমিডিয়া কনজাম্পশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কেননা এই ফোনটিতে তারা স্টেরিও স্পিকার ইউজ করেছে, যা মাল্টিমিডিয়া কনজাম্পশনের মজা আরও বাড়িয়ে দেয়। এবং এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট ভিভিড এবং কালারফুল হওয়ার কারণে, যদিও কালারটা অ্যাকুরেট না, একটু পাঞ্চি টাইপ, বাট মিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে যথেষ্ট মজা পাবেন। এবং মুভি যারা দেখেন বা ফোনে প্রচুর পরিমাণে মিডিয়া কনজাম্পশন করেন, তাদের জন্য বেস্ট একটি ডিভাইস। প্ল্যাটফর্ম হিসেবে এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 14, যাতে 2টি মেজর আপডেট পাবেন, অর্থাৎ 2টি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, মোটোরোলা ক্লেম করছে। এবং চিপসেট হিসেবে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6S Gen 3,
যেটি 6 ন্যানোমিটারে বিল্ড করা একটি প্রসেসর। মূলত এই প্রসেসরটি 695 যে প্রসেসরটি ছিল সেই প্রসেসরেরই জাস্ট ক্লক স্পিড একটু বাড়িয়ে তারা নতুন করে বাজারে নিয়ে এসেছে। সিপিইউ ইউনিটে থাকছে 8টি কোর, জিপিইউ থাকছে অ্যাড্রিনো 619 এবং এখানে মেমোরি সেকশনে থাকছে 128 জিবি, 256 জিবি এবং 512 জিবি এবং র্যাম হিসেবে এখানে থাকছে 8 জিবি এবং 12 জিবি LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ হিসেবে এখানে তারা UFS 2.2 ইউজ করেছে। তারা চাইলে এখানে কিন্তু UFS 3.1 বা একটু ওপরে উঠতে পারতো, তাতে পারফরমেন্স আরও বেটার আশা করা যেত এবং আরও বেশি একটু ভালো পাওয়া যেত। এবার যদি এই প্রসেসিং ইউনিট বা প্রসেসর এবং র্যামের যে কম্বিনেশন, এই কম্বিনেশন নিয়ে যদি গেমিংয়ের কথা বলি, তো গেমিং পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট টাইপ ছিল, খুব বেশি খারাপ বলবো না বা অতিরিক্ত ভালো বলবো না, মিডিয়াম রেঞ্জের। যারা হ্যাভি গেমিং করেন তাদের জন্য আসলে এই ডিভাইসটি না নেওয়াই ঠিক হবে। বাট যারা মোটামুটি টুকটাক গেমিং করেন, মাঝে সাঝে গেম খেলেন টাইম পাস করার জন্য, তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন এবং পারফরমেন্স খুব একটা খারাপ না, মোটামুটি বেশ ভালো। গেমিংয়ের সময় ওভারহিট আমি লক্ষ্য করিনি, যথেষ্ট নর্মাল টেম্পারেচারেই ছিল এবং গেমিংয়ের সময় থ্রটল বা যে ল্যাগ সেগুলোর দেখা আমি পাইনি। আশা করি আপনারা পাবেন না যদি নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে তাহলে। এখানে ফ্রন্টে রয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এখানে মেন ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। তো প্রথমে আমরা ফ্রন্ট ক্যামেরার কিছু স্যাম্পল দেখে নেব। স্যাম্পল দেখে আশা করি আপনারা গেস করতে পারছেন এর কালার অ্যাকুরেসি এবং যথেষ্ট ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে এবং যেহেতু 32 মেগাপিক্সেলের যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ক্রিপস ছবি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কিন্তু লো লাইটের পারফরমেন্স খুব একটা ডিসেন্ট না, বাট কাজ চলে যাওয়ার মতন। এবং এখন যদি কথা বলি রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে, তাহলে 50 মেগাপিক্সেলের যে মেইন শুটার থাকছে সেটি OIS যুক্ত হওয়ার কারণে স্টেবল ভিডিও বা ছবি এখান থেকে পাবেন। কিন্তু প্রবলেম যে বিষয়টি সেটি হচ্ছে এই ক্যামেরাতে কোনো 4K সাপোর্ট থাকছে না। যেহেতু ডিসপ্লেতে আপনারা 1080 পিক্সেল পর্যন্তই দেখতে পাচ্ছেন ভিডিও, সেহেতু এই প্রসেসরের একটি লিমিটেশন রয়েছে। আর সেই লিমিটেশনটা হলো এই প্রসেসরটা আসলে 4K সাপোর্টেড প্রসেসর না, যার কারণে ভিডিও করতে গেলেও 1080pতেই করতে হবে সর্বোচ্চ। এবং আপনি যদি ভিডিও কনজাম্পশন করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনার লিমিটেশন থাকছে, কোনো HDR ভিডিও প্লেব্যাক এখানে আপনারা পাচ্ছেন না। তো মূলত একটি প্রোডাক্টের আসলে সব কিছুই ভালো হবে এমনটা না, কিছু সাইড অবশ্যই কনসিডার করতে হবে এবং ভালো খারাপ মিলিয়ে ওভারঅল একটি ডিসেন্ট প্যাকেজ হিসেবে এই ফোনটি তারা বাজারে লঞ্চ করেছে। তো এই ফোনের আরও একটি ভালো সাইড আমার মনে হয়েছে, এই ফোনের সাথে আমরা পাচ্ছি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 মিলি অ্যাম্পার, যার পাওয়ার যথেষ্ট ভালো এবং অনেক সময় ধরে লং টার্ম ইউজেও ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পেয়েছি, ডিসেন্ট পেয়েছি। এবং যারা মোটামুটি গেমিং করে থাকেন তারাও গেমিং করলেও ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পেয়ে যাবেন। আর যেহেতু হিটিং ইস্যু নেই বা কোনো ধরনের এক্সেসিভ হিট লক্ষ্য করিনি, সেক্ষেত্রে ব্যাটারি ড্রেন বা ওভার ড্রেন হওয়ার চান্সেস খুবই কম। এবং মোটামুটি 0 থেকে 100% ফোনটি চার্জ হতে 1 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিটের মতন সময় লেগে গিয়েছে। এই ক্ষেত্রে একটু আমার কাছে প্রবলেম মনে হয়েছে, যদি ফোনটি আর একটু দ্রুত চার্জ করার ব্যবস্থা হতো, অ্যাটলিস্ট 33 ওয়াট না দিয়ে যদি সেখানে 50 ওয়াটের একটি চার্জার দিত বা সেই টেকনোলজিটা আপডেট করে দেওয়া হতো, তাহলে হয়তো চার্জিং স্পিড বা চার্জিং টাইমটাকে আর একটু কমিয়ে আনা সম্ভব ছিল। তো মোটামুটি এই ফোনটির সব কিছু নিয়ে আলোচনা করেছি যেগুলো আমার কাছে মেন পয়েন্ট মনে হয়েছে। তো এর ডিসপ্লে, ক্যামেরা সেকশন এবং প্রসেসিং ইউনিট, গেমিং পারফরমেন্স, তারপর যদি বলি মোটামুটি ওভারঅল ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে সব কিছু, তাহলে ফুল প্যাকেজড একটি ফোন। অর্থাৎ যারা রেগুলার ডে টু ডে লাইফের ইউজের জন্য ভালো একটি ফোন চাচ্ছেন বাজেটের মধ্যে, অর্থাৎ এই ফোনটির বর্তমান বাজেট 24 থেকে 25 হাজার টাকার আশেপাশেই রয়েছে। তো এই বাজেটের মধ্যে আমি বলবো যথেষ্ট ভালো একটি ডিল হতে চলেছে এবং এই রেঞ্জের মধ্যে আসলে একে বিট করার মতন, যদি ডিজাইনের কথা বলি বা ওভারঅল সব কিছু মিলিয়ে বলি, তাহলে বিট করার মতন ফোন বেশ কমই রয়েছে। সেহেতু এই ফোনটি কিনতে পারেন। আর যারা কিনবেন না সেগুলো বলে দিয়েছি, যেমন হ্যাভি গেমিং যারা চাচ্ছেন বা খুব হাই কোয়ালিটির ক্যামেরা চাচ্ছেন,
তাদের এই ফোনটি না নেওয়াই ভালো হবে, কারণ এটি আপনাকে আহামরি সেই লেভেলের পারফরমেন্স দিতে পারবে না, বাট হ্যাঁ ডিসেন্ট একটা পারফরমেন্স আপনাকে দেবে, যেটি থেকে আপনি আপনার ডে টু ডে লাইফের কাজগুলো সেরে নিতে পারবেন। এছাড়াও এই ফোনটি মোটামুটি 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে হওয়ার কারণে মোটামুটি 120 হার্জ পর্যন্তই পুশ করতে পারছিল, এবং পিওলেড হওয়ার কারণে এই ফোনটির চার্জ ব্যাকআপ কিন্তু ভালো পেয়ে যাবেন, অর্থাৎ ডিসপ্লে পাওয়ার কনজাম্পশন অনেক কম। তো ভিউয়ার্স, আমি আমার মতন করে চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে এই ফোনটির স্পেক্স পারফরমেন্স কেমন হবে, এই বাজেটে কেনা ঠিক হবে কিনা, কারা কিনবেন কারা কিনবেন না। আশা করি ইতিমধ্যে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়ে গিয়েছে। আর এই ফোনটি আমি ইউজ করছি প্রায় লাস্ট 6 মাস ধরে আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে, এবং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি এবং কোনো হ্যাং বাগ ভাল্লুক এইগুলো দেখা পাইনি। প্রথম ছোটোখাটো কিছু বাগ এসেছিল, কিন্তু আপডেটের ফলে সেই বাগগুলো ফিক্সড হয়ে গিয়েছে। কিন্তু একটি ব্যাপারে সন্দেহ থেকেই যায়, সেটি হচ্ছে মোটোরোলা অনেক স্লোলি আপডেটগুলো পাঠায়। তো এখানে একটু প্রবলেম রয়েছে। এই ফোনটির ক্ষেত্রে আসলে তারা কি করবে এখনও বোঝা মুশকিল, বাট হ্যাঁ এই লাস্ট 6 মাসে আমি মোট 3টি আপডেট পেয়েছি, এবং বলা যাচ্ছে কোনো মেজর আপডেট না হলেও সিকিউরিটি আপডেট হিসেবে যথেষ্ট ভালো স্টেপ ছিল তাদের এটি। এবং যেহেতু তারা এই ফোনটিকে বাজেট সেগমেন্টে রেখেছে, সেই হিসেবে যদি আমি বিবেচনা করি তাহলে এই ফোনটি যথেষ্ট ভালো একটি জায়গায় থাকবে। অর্থাৎ যদি 10-এ আমি মার্কিং করি তাহলে এই ফোনটিকে মোটামুটি 6, 6.5 দেওয়া যায় প্রাইস বিবেচনা করে। আর এরপরে প্রত্যেকটি ফোনে খারাপ এবং ভালো কিছু দিক থাকে, সেই বিষয়গুলো আলোচনা করেছি, বাট মোটামুটি বাজেট বিবেচনা করে খারাপের তুলনায় ভালো দিকগুলোই বেশি হওয়ার কারণে এই ফোনটি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।